আমার অপরাধ কি ছিল? ইনফরমেশন উত্তেজিত মহামান্য আদালত আইনের রক্ষক প্রশ্ন করলেন। আজ আমি 4 জনকে খুন করেছি, তাই প্রশাসন থেকে মহামান্য আদালতের কাছে আমি অপরাধী। অপরাধ যখন করেছি সাজা হবে এটাই স্বাভাবিক, তার আগে মহামান্য আদালতের কাছে আমার একটা প্রশ্ন রয়েছে। মহামান্য ম্যাজিস্ট্রেট বললেন, বলুন কি বলতে চান। আমি বলতে শুরু করলাম, সেদিন ঠিক কি অপরাধ করেছিলাম আমি। দিন দুপুরে মাঝ রাস্তা থেকে একটা মেয়েকে তুলে নিয়ে যেতে এসেছিল এই 4 জন, আজ যাদের খুনের বিচার করছেন আপনি, সেদিন ওদের হাত থেকে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছিলাম থানাতে একটা এফআইআর লেখাতে। জানেন আপনাদের অফিসার সেদিন ঠিক কি বলেছিলেন? উনি বলেছিলেন, কই ওনার তো কিছুই হয়নি, আগে রেফ হোক তারপর না এফআইআর হবে। অর্থাৎ একটা মেয়ের নিরাপত্তা তখন দেওয়া হবে যখন তার আর নতুন করে নিরাপদ থাকার কিছুই থাকবে না। মিডিয়া পাশে এসে দাঁড়ালেও মহামান্য আদালত কোনো কেস নিতেই চাইল না ওই লম্পট ছেলেগুলোর বিরুদ্ধে, কারণ ওরা ছিল প্রভাবশালী ব্যক্তিদের সুপুত্র। মেয়েটি মিডিয়ার মুখোমুখি হয়ে কোনো বিচার না পেয়ে নিজেকে শেষ করে দিয়েছিল, প্রশাসন সেখানেও নির্বাক। রিপোর্ট সাফ জানিয়ে দিল মেয়েটি সুইসাইড করেছে। আমি মানতে পারলাম না, পাবলিক প্ল্যাটফর্মে প্রতিবাদ করলাম, এটা দেখতে আত্মহত্যা মনে হলেও আসলে এটা একটা হত্যা। পাবলিক প্ল্যাটফর্ম থেকে যখন আমি সাপোর্ট পেতে লাগলাম, ঠিক তখন প্রশাসনের কিছু অসৎ অফিসার আমাকে ওভারফোন করে বিড়িতে চড়াও হয়ে আসে ধমকে গেলেন। তবুও আমি থামলাম না। আবার আমার দু চোখ বেয়ে জল নেমে এলো। নিজেকে একটু সামলে নিয়ে বলতে শুরু করলাম। একদিন রাতে আমি অফিস থেকে ফিরছিলাম, শীতের রাত, 9টা মানেই রাস্তাঘাট শুনশান। এই 4 জনে মিলে আমাকে তুলে নিয়ে গেল একটা পরিত্যক্ত কারখানার মধ্যে। তারপর শুরু করলো পাশবিক অত্যাচার। ওদের অত্যাচারে কখন জ্ঞান হারিয়েছিলাম বলতে পারবো না। ওরা বোধ হয় ভেবেছিল আমি মারা গিয়েছি। দিন 5 পরে আমার যখন জ্ঞান ফিরল, আমি তখন হসপিটালের বেডে। পরে জানতে পেরেছিলাম হাইওয়ের ধরে আমার অর্ধনগ্ন দেবতাকে ওরা ফেলে রেখে গিয়েছিল। মনে মনে ঠিক করে নিলাম, যদি বেঁচে ফিরি তাহলে আমার বদলা আমি নিজেই নেব। পুলিশ আসলো, আমাকে প্রশ্ন করলো, আপনার সাথে ঠিক কি হয়েছিল? আমি জানিয়েছিলাম ঠিক বলতে পারবো না, যদিও আমার বলবার থেকে ওনাদের শোনবার আগ্রহটাই অধিক ছিল। আবার প্রশ্ন করলেন, করা আপনার সাথে এই কাজ করেছে তা কি আপনি বলতে পারবেন? আমি সংক্ষেপে বললাম, না। আপনাকে কি তুলে নিয়ে যাওয়া হয়েছিল? হুজুর, এই প্রশ্নটার মনে আমি বুঝতে পারিনি, তাই কিছুটা সময় চুপ থাকলাম। এবার অফিসার বললেন, আপনি যদি সঠিক ইনফরমেশন না দেন তাহলে আমরা এফআইআর লিখব কি করে? এবারের প্রশ্নটা একটু মন দিয়ে শুনুন হুজুর। উনি আমাকে প্রশ্ন করলেন, ঠিক কিভাবে আপনার রেফটা হয়েছিল? আমি কোনো জবাব না দেওয়াতে আবার বললেন, না মানে ওরা আপনার উপর অত্যাচারটা ঠিক কোথা থেকে শুরু করেছিল ওরা? এবারেও আমি কোনো উত্তর দিলাম না। অফিসার একটু উত্তেজিত হয়েই বললেন, দেখুন, আপনি যদি উত্তর না দেন তাহলে আমরা কিছুই করতে পারবো না। আমি অতি কষ্টে হাত জোর করে বলেছিলাম, আমি এফআইআর করতে চাই না, আপনারা দয়া করে আমাকে একটু একা থাকতে দিন। সেদিন যদি এফআইআর করতাম তাহলে আমাকে আদালতে আসতে হতো, ওদের উকিল ওদের নির্দোষ প্রমাণ করতে আমাকে অসম্মানজনক প্রশ্ন করতেন। উনি জানতে চাইতেন অনার ক্লায়েন্ট যারা, তারা যে আমাকে রেপ করেছিলেন। তখন ঠিক আমার দেহের কোনো জায়গাতে স্পর্শ করেছিল। আমার দেহে কোনো উত্তেজনার সৃষ্টি হয়েছিল, এদিক ওদিক করে হয়তো প্রমাণ করেই দিতেন অনার ক্লায়েন্ট অপরাধ করেননি, এটা একটা দুর্ঘটনা ছিল, ইত্যাদি ইত্যাদি। সেদিন আমি নীরবে থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম, ওদের সাজা প্রশাসন নয়, আইন নয়, আমার নিজের আদালতে বিচার হবে, আর সেই বিচারের একটাই সাজা, মৃত্যুদণ্ড। হুজুর, আজ আমি আইনকে হাতে তুলে নিতে বাধ্য হয়েছি, কাল হাজার হাজার মেয়ে আইন নিজেদের হতে তুলে নেবে। মহামান্য আদালত, আপনার কাছে আমার একান্ত অনুরোধ, আমি অপরাধ করেছি, তার সাজা আপনি আমাকে দিন, কিন্তু আপনার কাছে আমার একান্ত অনুরোধ, এই যে আমার মতো আর কাউকে যেন অমন সিদ্ধান্ত নিতে না হয়। আইনের রক্ষক যারা, তারই যেন ভক্ষক না হয়ে ওঠে। তারা যেন মাথায় রাখে তাদের ঘরেও মা বোন আছে। অপরাধী কারো আপন হয় না। আমার মতো আর কেউ যেন কাঠগড়ায় দাঁড়িয়ে প্রশ্ন না করে আমার অপরাধ কি ছিল।